হরে কৃষ্ণ। শ্রীলা প্রভুপাদের জীবনী পাঠের ৪ নম্বর পর্বে আপনাদের সবাইকে স্বাগত। পূর্ববর্তী পর্বগুলি শোনার জন্য আপনারা প্রভুপাদ নামক প্লেলিস্টটি চেক করতে পারেন। প্রভুপাদকে নিয়ে গোপাল বাটলারে পৌঁছলেন ভোর ৪টার সময়। আগরওয়ালেরা তাদের বসবার ঘরে তাকে একটি কাউচে শুতে দিয়েছিলেন। গোপাল আগরওয়াল এবং তার আমেরিকান স্ত্রী স্যালি আগরওয়াল কয়েক বছর ধরেই বাটলারে বাস করছিলেন। স্থানীয় ভদ্র সমাজে তাদের একটা বিশিষ্ট স্থান ছিল। তাদের একটি ছোট ছেলে এবং একটি মেয়ে ছিল। স্টার্লিং অ্যাপার্টমেন্ট নামে তাদের বসত বাড়িটি ছিল অল্প পরিসর। নিচে একটা ছোট বসবার ঘর, একটি খাবার ঘর, ছোট্ট একটি রান্নাঘর, আর উপরে দুটি ছিল শোবার ঘর ও একটি বাথরুম। তাদের বাড়ির স্থানাভাবের জন্য তারা স্থির করেছিলেন যে স্বামীজি যদি YMCA এর এক হোস্টেলের একটি ঘরে রাত কাটান এবং দিনের বেলায় তাদের সঙ্গে এসে থাকেন তাহলে ভালো হয়। প্রকৃত সমস্যাটি অবশ্য স্থানাভাবের ছিল না, সমস্যা ছিল তাকে নিয়ে। বাটলারের পরিবেশে তিনি নিজেকে কিভাবে খাপ খাওয়াবেন। স্যালি, সেই সভায় অনেক বুদ্ধিমান লোকের সমাগম হতো এবং তারা সকলেই তার প্রতি আকৃষ্ট হতো। তাকে যে কি প্রশ্ন করবে সেই সম্বন্ধে কারুর কোনো ধারণা ছিল না। তাদের যথেষ্ট জ্ঞান ছিল না। তিনি ছিলেন বইয়ের পৃষ্ঠা থেকে বেরিয়ে আসা এক স্বপ্নের মতো। পেনসিলভেনিয়ার বাটলারে কারুর বসবার ঘরে একটি ভারতীয় সন্ন্যাসী দর্শন পাওয়ার আশা কে করেছিল? আমেরিকার মধ্যবিত্ত সমাজে তা ছিল সত্যি অচিন্তনীয়। আমাদের মধ্যে তাকে পাওয়াটা ছিল সত্যি এক অসাধারণ ব্যাপার। তাকে দেখবার জন্য আমার মা বাবারা অনেক দূর থেকে এসেছিলেন। পিটসবুর্গে আমরা অনেককে চিনতাম, তারা সকলেই এসেছিল, কিন্তু তাদের এই উৎসাহ ছিল কেবল কৌতূহল প্রসূত। অতি অল্প যা কিছু জিনিসপত্র তার ছিল তার মধ্যে ছিল একটি ট্রাঙ্ক, একটি টাইপরাইটার আর একটি ছাতা। তিনি সবসময় ছাতাটি হাতে করে ঘুরে বেড়াতেন। সেটি একটি উত্তেজনা সৃষ্টি করেছিল। তখন বেশ ঠান্ডা পড়েছিল এবং তার মস্তক ছিল মুণ্ডিত, তাই সাঁতার কাটার টুপির মতো একটা টুপি তিনি সবসময় পরে থাকতেন। তিনি এত মেধাবী ছিলেন যে কারোর সঙ্গে একবার পরিচয় হলে তার নাম, ঠিকানা সবকিছুই তিনি মনে রাখতেন। আমাদের বাড়িতে কারোর সঙ্গে একবার পরিচয় হওয়ার পর তিনি যদি তাকে রাস্তায় বা গাড়িতে দেখতেন তাহলে তিনি তাকে নাম ধরে ডেকে হাত নাড়তেন। তিনি সকলেরই মন জয় করেছিলেন। তার বুদ্ধিমত্তা সকলকে বিস্মিত করেছিল। তিনি যেভাবে সকলের নাম মনে রাখতে পারতেন তা সকলকে মুগ্ধ করেছিল। আর মুগ্ধ করেছিল তার সৌহার্দ্যপূর্ণ ব্যবহার। তাকে দেখে মনে হতো তিনি যেন কত গম্ভীর, কিন্তু আসলে তিনি ছিলেন অত্যন্ত রসিক। তাকে দেখে মনে হতো তিনি অত্যন্ত কড়া প্রকৃতির মানুষ, কিন্তু তার ব্যবহার ছিল অত্যন্ত মধুর। আমার জীবনে আমি কখনো এমন নির্ঝঞ্ঝাট অতিথি দেখিনি। যখন আমি আমার কাজে ব্যস্ত থাকতাম, যখন তাকে দেখাশোনা করার সময় আমার থাকতো না, তখন তিনি আপন মনে জপ করতেন এবং আমি জানতাম যে তিনি খুব আনন্দে আছেন। তিনি ছিলেন অত্যন্ত নির্বিকার, অত্যন্ত সরল। তার উপস্থিতির ফলে কোনো রকম চাপ বা বিরক্তি আমি অনুভব করিনি। তিনি ছিলেন সত্যি এক অপূর্ব অতিথি। লোকেরা যখন আসতো, সিগারেট খেত, আমাদের মনে হতো তার হয়তো খুব অসুবিধা হচ্ছে, কিন্তু তিনি বলতেন, ঠিক আছে, ও বিষয়ে কিছু ভেবো না। তিনি জানতেন যে আমরা ছিলাম ভিন্ন প্রকৃতির। আমি কখনো তার সামনে সিগারেট খেতাম না। আমি জানতাম যে গোপালের পিতৃতুল্য ব্যক্তির সামনে সিগারেট খাওয়া উচিত হবে না। আমি তাকেও গোপালের বাবার মতো মনে করতাম। তিনি আমাদের কোনো সমস্যার সৃষ্টি করেননি। 22শে সেপ্টেম্বর বাটলার ঈগল পত্রিকায় প্রভুপাদ সম্বন্ধে একটি প্রবন্ধ বেরোয়। তার শিরোনামে ছিল অনর্গল ইংরেজিতে হিন্দু ভক্তের পাশ্চাত্য আগমনের উদ্দেশ্য বিশ্লেষণ। একজন ফটোগ্রাফার আগরওয়ালদের বাড়িতে এসে তাদের বসবার ঘরে শ্রীমদ্ ভগবত হাতে প্রভুপাদের একটি ছবি তুলে নেয়। সেই ছবির শিরোনামে লেখা ছিল ভক্তিযোগের দূত। সেই প্রবন্ধে বলা হয়, গৈরিক বসন এবং একজোড়া সাদা জুতো পরে ঈষৎ বাদামি রঙের একজন মানুষ গতকাল একটি ছোট গাড়ি থেকে নেমে বাটলার YMCA-তে এক সভায় প্রবেশ করলেন। তিনি হচ্ছেন শ্রীমৎ অভয়চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী, পাশ্চাত্যে জনগণের কাছে ভারতের সংস্কৃতির দূত। সেই সাংবাদিক শ্রীমদ্ ভগবতকে ধর্ম সংক্রান্ত পুস্তক রূপে এবং ভক্তি বেদান্ত স্বামীকে বিদগ্ধ তত্ত্বজ্ঞানী রূপে বর্ণনা করেন এবং প্রভুপাদের উদ্ধৃতি দিয়ে বলেন,
আমার উদ্দেশ্য হচ্ছে মানুষের ভগবত চেতনাকে জাগরিত করা। ভগবান হচ্ছে সমস্ত জীবের পরম পিতা। মনুষ্য জীবন হচ্ছে জীবদেহে বিবর্তনের পরম উৎকৃষ্ট স্তর। সেই সুযোগ যদি আমরা হারাই, তাহলে আমাদের আবার বিবর্তনের চক্রে ফিরে যেতে হবে। প্রভুপাদের অভ্যাসগুলি বর্ণনা করে সেই সাংবাদিক লেখেন, ভক্তিবেদান্ত স্বামী সন্ন্যাসী জীবনযাপন করেন এবং কোনো মহিলাকে তার খাদ্য স্পর্শ করতে দেন না। 2 সপ্তাহব্যাপী সমুদ্র যাত্রায় এবং বাটলারে আগরওয়ালদের গৃহে চাল, সবজি, রুটি একসঙ্গে রান্না করার জন্য 3টি তাক বিশিষ্ট একটি তামার পাত্রে তিনি নিজে হাতেই রান্না করেন। তিনি সম্পূর্ণরূপে নিরামিষাশী এবং পানীয় হিসেবে তিনি কেবল দুধ গ্রহণ করেন। দুধ সম্বন্ধে তিনি বলেন, শিশু এবং বৃদ্ধের অলৌকিক খাদ্য। তিনি বলেন, আমেরিকানরা যদি তাদের পারমার্থিক জীবন সম্বন্ধে আরও বেশি সচেতন হয়, তাহলে তারা অনেক বেশি সুখী হতে পারবে। স্যালি, তিনি যখন রান্না করতেন তখন তিনি 2টি গ্যাসের উনুনের কেবল একটি ব্যবহার করতেন। আমি তখন তাকে জিজ্ঞেস করতাম, তিনি কেন ওভাবে রান্না করছেন। তিনি বলতেন, কেউ যখন সন্ন্যাস গ্রহণ করেন তখন তার পক্ষে যতটা সম্ভব সরল জীবন যাপন করা উচিত। যেহেতু তিনি কেবল তার নিজের জন্য রান্না করতেন, তাই তার কেবল একটিমাত্র উনুনেরই প্রয়োজন হতো। তার রান্না করার জন্য তিনি ভারতবর্ষ থেকে একটি কুকার নিয়ে এসেছিলেন। তার নিচের পাত্রে বাষ্প তৈরি হতো। তিনি তাতে ডাল রান্না করতেন, আর তার তাপে উপরের তাকের অন্যান্য সবজিগুলি রান্না হয়ে যেত। প্রায় 1 সপ্তাহ ধরে তিনি এইভাবে শ্রীকৃষ্ণের ভোগ রান্না করেছিলেন। 11:30টার মধ্যে তার সমস্ত রান্না তৈরি হয়ে যেত। 12টার সময় গোপাল বাড়িতে আসতো মধ্যাহ্ন ভোজন করবার জন্য। আমি গোপালকে স্যান্ডউইচ পরিবেশন করতাম। তারপর সেটি খেয়ে গোপাল তার কাজে চলে যেত। কিন্তু কয়েকদিনের মধ্যে আমি উপলব্ধি করলাম যে স্বামীজি যা রান্না করছেন তা আমাদেরও রসনা তৃপ্তি সাধন করবে। তাই দুপুরবেলা আমরা সকলেই তার রান্নায় ভাগ বসাতে শুরু করলাম। তার সেই রান্না খেয়ে আমাদের যে তৃপ্তি হয়েছিল তা অনির্বচনীয়। তাকে আমেরিকার নানা তথ্য প্রদান করে নানা জিনিস দেখিয়ে আমরা খুব মজা পেতাম। তাকে সুপার মার্কেটে নিয়ে গিয়ে আমি খুব কৌতুক বোধ করেছিলাম। ফ্রিজার থেকে তিনি প্রতিদিন তার পছন্দ মতো শাক সবজি রান্নার জন্য বেছে নিতেন। আমি যখন ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে ঘর পরিষ্কার করতাম, তিনি তখন সোফায় বসে তা দেখতেন। এই নিয়ে অনেকক্ষণ আমাদের মধ্যে কথাও হতো। তার কৃপায় প্রতিদিন আমাদের মহাভোজ হতো আর আমাদের দিনগুলি আনন্দমুখর হয়ে উঠত। আমি তাকে কুটনো কুটতে সাহায্য করতাম। তিনি মশলা চড়াতেন, আমি হাসতাম। তার মতো এত প্রাণবন্ত মানুষ আমি কখনো দেখিনি। যদিও আমাদের পরিচয় খুব অল্প দিনের, তবুও আমার নিজেকে তার মেয়ের মতো মনে হতো। তিনি ছিলেন আমার শ্বশুরের বন্ধু, কিন্তু আমার মনে হতো তিনি যেন আমার অতি আপনজন। অতি ছোটোখাটো ব্যাপারেও তিনি গভীর আনন্দ উপভোগ করতেন। তাকে আমার খুব ভালো লাগতো। মনে হতো তিনি অপূর্ব। স্বামীজি যখন আসেন তখন আমাদের ছেলে ব্রিজের বয়স ছিল 6 কি 7 মাস। ভারতীয়রা ছোট ছেলেদের খুব ভালোবাসেন। আমাদের ছেলেকে স্বামীজি খুব ভালোবাসতেন। ব্রিজ যখন দাঁড়াতে শিখল তখন তিনি সেখানে ছিলেন। অনেক চেষ্টায় ব্রিজ যখন নিজের পায়ে দাঁড়াতে শিখল, আনন্দের অতিশয্যে স্বামীজি তখন উঠে দাঁড়িয়ে হাততালি দিতে শুরু করেছিলেন। তার কাছে সেটি ছিল একটি বিশাল ব্যাপার। আর একবার মনে আছে, আমাদের ছেলে স্বামীজি জুতো খাচ্ছিল। আমার তখন মনে হয়েছিল, এই জুতো সারা ভারতবর্ষের কাদা মাটি মেখে এসেছে, আর এখন আমার ছেলে সেটি খাচ্ছে। মায়ের মনের অবস্থা যে তখন কেমন হয় তা আপনারা বুঝতেই পারেন। প্রায় প্রতিদিন সন্ধ্যায় তিনি আমাদের প্রতিবেশী পিছনের বাগানে বসতেন, আর আমরা মাঝে মাঝে তার সঙ্গে গিয়ে বসতাম। কিন্তু অক্টোবর মাসে একটু ঠান্ডা পড়তে শুরু করে, তাই তাকে নিয়ে আমরা তখন আমাদের বসবার ঘরেই বসতাম। তিনি আমাদের কাছে এসেছিলেন সেপ্টেম্বর মাসের 20 তারিখে, আর অক্টোবর মাসের মাঝামাঝি পর্যন্ত আমাদের ওখানে ছিলেন। একদিন আমাদের 3 বছরের মেয়ে পামেলাকে নিয়ে একটি সুন্দর ঘটনা ঘটল। আমরা ওকে সানডে স্কুলে নিয়ে যেতাম এবং সেখানে সে যীশুখ্রিস্টের বিষয়ে জানতে পেরেছিল। তারপর সে যখন গেরুয়া বসন পরা স্বামীজিকে দেখল, তখন সে তাকে স্বামী যিশু বলে ডাকতে শুরু করলো। প্রথম দিকে ও যে কী বলছে তা আমরা বুঝতে পারিনি, কিন্তু পরে যখন বুঝলাম যে স্বামীজিকে সে স্বামী যিশু বলে সম্বোধন করছে, তখন হেসে বাইবেলের উদ্ধৃতি দিয়ে স্বামীজি বলেছিলেন, একটি শিশু তাদের পথ দেখাবে। এই ব্যাপারে আমরা সকলে খুব কৌতুক অনুভব করেছিলাম। বাটলারে থাকার সময় প্রভুপাদ বিভিন্ন সভায় কৃষ্ণ ভাবনামৃত সম্বন্ধে বক্তৃতা দিতেন।
তিনি লয়েন্স ইন্টারন্যাশনালে এবং YMCA-তেও ভাষণ দিয়েছিলেন এবং পেনসিলভেনিয়ার হারমান অঞ্চলে সেন্টা ফাইডালিস সেমিনারি কলেজে বক্তৃতা দিয়েছিলেন। তাছাড়া আগরওয়ালদের বাড়িতে যারাই আসতো তাদেরই তিনি ভগবানের কথা শোনাতেন। তিনি দেখেছিলেন যে আমেরিকায় প্রচারের সম্ভাবনা খুব উজ্জ্বল, কিন্তু ভারতবর্ষ থেকে তার কিছু সমর্থনের প্রয়োজন ছিল। কেবলমাত্র দেশ দেখার জন্য সেখানে থাকার কোনো বাসনা তার ছিল না। তিনি চেয়েছিলেন ভগবানের বাণী প্রচারের জন্য অভূতপূর্ব কিছু করতে। তার অনেক পরিকল্পনা ছিল, কিন্তু এখন বাটলার ত্যাগ করার সময় এসেছে। তিনি নিউ ইয়র্ক শহরে যেতে মনস্থ করেছিলেন, তবে সেখানে যাওয়ার আগে তিনি ফিলাডেলফিয়া শহরে যাবার পরিকল্পনা করেন। তিনি সেখানে পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতের অধ্যাপক ডক্টর নরম্যান ব্রাউনের সঙ্গে দেখা করার আমন্ত্রণ পেয়েছিলেন। সন্ন্যাসী হিসাবে এক জায়গায় থেকে আরেক জায়গায় যাওয়ার ব্যাপারে তিনি খুবই অভ্যস্ত ছিলেন। সর্বত্যাগী প্রচারক হিসাবে বাটলারে তিনি শান্তিপূর্ণ জীবন ছেড়ে এগিয়ে যেতে কোনো অনুশোচনা বোধ করেননি। আগরওয়ালদের গৃহস্থালির রান্নাঘরে রান্না করা, স্যালি আগরওয়ালের সঙ্গে ভ্যাকুয়াম ক্লিনার এবং আমেরিকা জীবনযাত্রা সম্বন্ধে আলোচনায় তার কোনো অনুরাগ ছিল না। এখন প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে নিজের থেকে এগিয়ে যাওয়া এবং পৃথিবীর সবচেয়ে বড় শহর নিউ ইয়র্কে ভগবানের বাণী প্রচারের চেষ্টা করা। তার বাটলারের অবস্থান এই বিষয়ে তাকে সাহায্য করেছিল। তার দৃঢ় আত্মপ্রত্যয় হয়েছিল যে তার শরীর সুস্থ, সবল, কার্যক্ষম এবং তার বাণী আমেরিকাবাসীদের বোধগম্য। আমেরিকায় যে ভারতীয় নিরামিষ আহারে সব রকম প্রয়োজনীয় জিনিস পাওয়া যায় তা জেনে তিনি আনন্দিত হয়েছিলেন। তার ইংরাজি তারা বুঝতে পারছে তা জেনেও তিনি আশ্বস্ত হয়েছিলেন। তিনি বুঝেছিলেন যে সাময়িকভাবে এখানে ওখানে বক্তৃতা দেওয়ার সুযোগ খুব সীমিত। তিনি এটিও বুঝেছিলেন যে সেখানকার ধর্মীয় সংস্থাগুলি থেকে নানা রকমের বাধা বিপত্তি আসবে, কিন্তু তার সবচেয়ে বড় ভরসা ছিল যে সেখানকার জনসাধারণ তার বাণীর প্রতি আকৃষ্ট হচ্ছে। এখন তাকে এগিয়ে যেতে হবে এবং দেখতে হবে শ্রীকৃষ্ণের কি ইচ্ছে। 18 অক্টোবর তিনি ফিলাডেলফিয়া হয়ে নিউ ইয়র্ক শহরের উদ্দেশ্যে বাটলার ত্যাগ করেন। স্যালি: 1 মাসের পরিচয়ে আমি সত্যি স্বামীজিকে খুব আপন করে নিয়েছিলাম। তার নিরাপত্তার জন্য আমি খুব উদ্বিগ্ন ছিলাম। তিনি ফিলাডেলফিয়া যাচ্ছিলেন কেবল 2 দিনের জন্য, তারপরে সেখান থেকে নিউ ইয়র্ক যাবেন। তিনি যে আমাদের ছেড়ে চলে যাচ্ছেন তা আমি বিশ্বাস করতে পারছিলাম না। তিনি নিউ ইয়র্কে কাউকে চিনতেন না। কিভাবে তিনি সেখানে যাবেন, কোথায় থাকবেন, সেই চিন্তায় আমি উদ্বিগ্ন হয়ে পড়েছিলাম। বেদনায় আমার বুক ভরে উঠেছিল। যেদিন তিনি চলে যাচ্ছিলেন সেই রাতের কথা আমার মনে পড়ে। রাত প্রায় 2টোর সময় গোপাল তাকে পিটসবুর্গে বাসস্ট্যান্ডে নিয়ে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল, আর তিনি বসবার ঘরে একটি সোফায় বসে তার প্রতীক্ষা করছিলেন। গোপাল এক মুঠো খুচরো পয়সা নিয়ে তাকে বোঝাচ্ছিলেন কিভাবে স্লট মেশিনে সেই পয়সাগুলি দিয়ে বাস স্টেশনে স্নানের ঘরে স্নান করা যায়। তিনি দিনে কয়েকবার স্নান করতেন, আর গোপাল তাকে বলেছিল কোন খাবারগুলি তিনি খেতে পারবেন এবং কোনগুলি তার খাওয়া উচিত হবে না। একটি মোজায় ভরে সেই খুচরো পয়সাগুলি গোপাল তাকে দিয়েছিল। এইভাবে সেইটুকু সম্বল নিয়ে তিনি আমাদের কাছ থেকে বিদায় নিলেন। নিউ ইয়র্ক শহরে প্রভুপাদ কাউকে চিনতেন না, কিন্তু একজন লোকের সঙ্গে যোগাযোগ করার একটি সূত্র তার ছিল। তিনি হচ্ছেন ডক্টর রামমূর্তি মিশ্র। প্রভুপাদ বাটলার থেকে ডক্টর মিশ্রকে চিঠি লিখেছিলেন, আর সেই সঙ্গে বম্বের পরমানন্দ মেহরার দেওয়া পরিচয়পত্রটিও পাঠিয়েছিলেন। তিনি টেলিফোনে ডক্টর মিশ্রের সঙ্গে কথা বলার সময় ডক্টর মিশ্র তাকে নিউ ইয়র্ক যাওয়ার আমন্ত্রণ জানান। পোর্ট অথরিটি বাস টার্মিনালে ডক্টর মিশ্রের একজন ছাত্র তাকে নিতে এসেছিল। তাকে এসে সোজা সেই শহরে অনুষ্ঠিত একটি ভারতীয় উৎসবে নিয়ে যায়। সেখানে ডক্টর মিশ্র এবং প্রখ্যাত সেতার বাদক রবিশঙ্কর ও তার দাদা বিখ্যাত নৃত্যশিল্পী উদয় শঙ্করের সঙ্গে প্রভুপাদের পরিচয় হয়। তারপর ডক্টর মিশ্রের সঙ্গে প্রভুপাদ হাডসন নদীর তীরে 33 নম্বর রিভারসাইড ড্রাইভে ডক্টর মিশ্রের অ্যাপার্টমেন্টে যান। সেই অ্যাপার্টমেন্টটি ছিল 15 তলায় এবং তার বড় বড় জানলা দিয়ে হাডসন নদী দেখা যেত। প্রভুপাদের থাকবার জন্য ডক্টর মিশ্র একটি ঘর ছেড়ে দিয়েছিলেন। ডক্টর মিশ্র ছিলেন একজন জমকালো নাটুকে ধরনের লোক। চোখের অঙ্গভঙ্গি করে এবং হাত পা নেড়ে তিনি কথা বলতেন। তিনি প্রায়ই লাভলি, বিউটিফুল ইত্যাদি শব্দ ব্যবহার করতেন, আর কায়দা করে সবসময় একটি চতুর চঞ্চল ভাব দেখাবার জন্য ব্যস্ত হতেন।
তার কৃত্রিম পালিশ করা শৌখিন গুরুর ভাবসাব দেখে নিউ ইয়র্কবাসীরা তাকে শহুরে স্বামী বলে ডাকত। যদিও তিনি সন্ন্যাসী ছিলেন, তবুও তিনি যথারীতি গেরুয়া বসন না পরে নেহেরু জ্যাকেট এবং সাদা স্ল্যাক্স পরতেন। তার গায়ের রং ছিল ঘোর কালো এবং তার মাথায় ছিল ঘন কালো চুল। যদিও তখন তার বয়স 44 বছর, তাকে দেখতে আরও কম বয়সী বলে মনে হতো। তাকে দেখে মনে হতো প্রভুপাদের ছেলের বয়সী। তিনি যখন প্রভুপাদের সংস্পর্শে আসেন তখন তার স্বাস্থ্য খুব খারাপ হয়ে পড়েছিল, কিন্তু প্রভুপাদের কৃপায় তিনি অচিরেই সুস্থ হয়ে উঠেছিলেন। রামমূর্তি মিশ্র। শ্রীমদ্ ভক্তিবেদান্ত গোস্বামী প্রভুপাদ তার ভালোবাসা দিয়ে আমাকে সম্পূর্ণরূপে জয় করে নিয়েছিলেন। তিনি সত্যিই ছিলেন প্রেমের অবতার। আমার শরীরটি কঙ্কালসার হয়ে গিয়েছিল। তিনি তার অপূর্ব সুন্দর রান্না এবং বিশেষ করে তার ভালোবাসা আর ভগবত প্রেমের প্রলেপ দিয়ে আমাকে নবজীবন দান করেছিলেন। রান্নার ব্যাপারে আমি ভীষণ অলস ছিলাম, কিন্তু তিনি সময় হলেই উঠে গিয়ে সব কিছু রান্না করে রাখতেন। একজন নিপুণ রসায়নবিদের মতো প্রভুপাদ নানা রকম সবজি রান্না করতেন। ডক্টর মিশ্র তার রান্না করার দক্ষতা এবং তৃপ্তি সহকারে আহার করার ব্যাপারটি প্রশংসা করতেন। রামমূর্তি মিশ্র। তিনি আমাকে রুটি দিতেন না, তিনি আমাকে প্রসাদ দিতেন। তিনি বুঝতে পেরেছিলেন যে সেটি হচ্ছে যথার্থ জীবন, এবং তিনি আমার জীবন রক্ষা করেছিলেন। সেই সময় আমার শারীরিক অবস্থা এত খারাপ ছিল যে আমার বেঁচে ওঠার সম্ভাবনা ছিল না। খিদে থাক বা না থাক, তার ঠিক সময় মতো খাওয়ার অভ্যেস আমি খুব পছন্দ করতাম। খাওয়ার সময় হলেই তিনি উঠে গিয়ে প্রসাদ নিয়ে এসে বলতেন, ঠিক আছে, এখন ভগবানের প্রসাদ সেবা করার সময় হয়েছে। আমি বলতাম, আমি তৈরি। প্রভুপাদ মাঝে মাঝে ডক্টর মিশ্রের সঙ্গে তার আমেরিকা আসার উদ্দেশ্য সম্বন্ধে আলোচনা করার সময় পাশ্চাত্য জগতে কৃষ্ণভক্তি প্রচার করার জন্য তার গুরু মহারাজের স্বপ্নের কথা বলতেন। তার এই কাজে ডক্টর মিশ্রকে সাহায্য করবার জন্য তিনি অনুরোধ করতেন, কিন্তু ডক্টর মিশ্র তার নিজের শিক্ষকতার কাজে ব্যস্ত আছেন এবং শীঘ্রই সেই দেশ ছেড়ে চলে যাবেন, এই অজুহাত দেখিয়ে তার সেই অনুরোধ এড়িয়ে যেতেন। কয়েক সপ্তাহ পরে তার অ্যাপার্টমেন্টে প্রভুপাদকে আশ্রয় দেওয়া তার পক্ষে একটু অসুবিধাজনক হয়ে পড়লে ডক্টর মিশ্র সেন্ট্রাল পার্কের কাছে 100 নম্বর ওয়েস্ট 72nd স্ট্রিটে 6 তলায় তার হঠযোগ স্টুডিওতে প্রভুপাদের থাকবার ব্যবস্থা করেন। বৃহদাকার স্টুডিওটি ছিল বাড়িটির ঠিক মাঝখানে, এবং তার সঙ্গে একটি অফিস ঘর ও একটি খাস কামরা ছিল। সেখানে প্রভুপাদ উঠে এলেন। সেই ঘরে কোনো জানালা ছিল না। দার্শনিক দৃষ্টিভঙ্গির দিক দিয়ে ডক্টর মিশ্র এবং প্রভুপাদের মধ্যে অনেক পার্থক্য ছিল। ডক্টর মিশ্রের মতে পরম তত্ত্ব হচ্ছেন নির্বিশেষ ব্রহ্ম, কিন্তু বৈদিক আস্তিক্যবাদের ভিত্তিতে প্রভুপাদ সবিশেষ ভগবত তত্ত্বকে শ্রেষ্ঠ বলে ঘোষণা করতেন, যা হচ্ছে বৈদিক তত্ত্বদর্শনের চরম কথা। ভগবদ্গীতায় বলা হয়েছে যে নির্বিশেষ ব্রহ্ম হচ্ছে ভগবানের অধীন তত্ত্ব। তা হচ্ছে ভগবানেরই দেহ নির্গত রশ্মিছটা, যেমন সূর্যরশ্মি হচ্ছে সূর্যমণ্ডলের রশ্মিছটা। রামানুজাচার্য, মাধবাচার্য প্রমুখ ভারতের ঐতিহ্যগণ প্রধান সমস্ত আচার্যই এই সিদ্ধান্ত প্রচার করেছেন। প্রভুপাদ মাধবাচার্যের ধারায় দীক্ষিত ছিলেন, আর ডক্টর মিশ্র ছিলেন শঙ্করাচার্যের অনুগামী। তিনি প্রচার করেছিলেন যে পরম তত্ত্বের নির্বিশেষ প্রকাশই হচ্ছে আসল বস্তু, এবং পরমেশ্বর সবিশেষ ভগবত তত্ত্ব হচ্ছে ভ্রান্ত। প্রভুপাদের আস্তিক্য দর্শন জীবাত্মাকে ভগবানের নিত্য সেবক বলে স্বীকার করে, কিন্তু ডক্টর মিশ্রের দৃষ্টিভঙ্গি জীবাত্মার ব্যক্তিত্ব স্বীকার করে না। পক্ষান্তরে তার ধারণা ছিল যে প্রতিটি মানুষই ভগবান বা পরব্রহ্ম থেকে অভিন্ন বলে বাইরে ভগবানের পূজা করার কোনো প্রয়োজন নেই। ডক্টর মিশ্র বলতেন, সবই এক। ডক্টর মিশ্রের এই ভ্রান্ত মতবাদের প্রতিবাদ করে প্রভুপাদ বলতেন, আমরা সকলেই যদি পরমেশ্বর ভগবান হই, তাহলে এই পরমেশ্বর ভগবানেরা কেন এই জড়জগতে দুঃখ কষ্ট ভোগ করছে এবং সেই দুঃখ কষ্টের হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সংগ্রাম করছে। তার প্রতিবাদে ডক্টর মিশ্র বলতেন যে পরম তত্ত্ব ভগবান কেবল সাময়িকভাবে মায়ের দ্বারা আচ্ছন্ন হয়ে আছেন, এবং হঠযোগ অভ্যাস ও ধ্যান করার মাধ্যমে দিব্য জ্ঞান লাভ হলে বোঝা যায় যে সবই হচ্ছে ব্রহ্ম। ডক্টর মিশ্রের সেই মতবাদও খণ্ডন করে প্রভুপাদ বলতেন, কিন্তু ভগবান যদি মায়ার দ্বারা আচ্ছাদিত হয়ে থাকেন, তাহলে বুঝতে হবে যে মায়া ভগবানের চেয়েও বেশি শক্তি সম্পন্না, পরমেশ্বরের চেয়েও অধিক প্রভাব সম্পন্না। কিন্তু ভগবান হচ্ছেন মায়াধীশ।
তিনি মায়াধীন হওয়ার কোনো প্রশ্নই উঠতে পারে না। প্রভুপাদ ডক্টর মিশ্রকে একজন মায়াবাদী বলে গণ্য করতেন, কারণ তার মতে মায়া হচ্ছে পরমেশ্বর ভগবানের থেকেও অধিক শক্তি সম্পন্না। প্রভুপাদের কাছে নির্বিশেষ মায়াবাদ দর্শন কেবল অপ্রীতিকরই ছিল না, তা ছিল সবিশেষ ভগবত তত্ত্বের প্রতি ভগবানের প্রতি চরম অবমাননা। ভগবদ্বাণীর প্রচারক দীন ভিক্ষুক প্রভুপাদ সাময়িকভাবে ডক্টর মিশ্রের মতো একজন মায়াবাদীর করুণার উপর নির্ভর করেছিলেন, যার সঙ্গে তিনি প্রতিদিন নিয়মিত আহার করতেন এবং তার আশ্রয়ে নিউ ইয়র্ক শহরে বাস করেছিলেন। কিন্তু তার পক্ষে এটি যে কত দুর্বিষহ ছিল তা আমরা সহজেই অনুমান করতে পারি। তিনি আমেরিকায় এসেছিলেন নির্ভয়ে বিশুদ্ধ কৃষ্ণভক্তির কথা প্রচার করবার জন্য, কিন্তু তার সেই প্রচেষ্টা বাধাপ্রাপ্ত হচ্ছিল। বাটলারে তিনি তার আশ্রয়দাতার মধ্যবিত্ত মনোভাবের সংকীর্ণতায় সংকুচিত ছিলেন, আর এখন তাকে অন্য কারণে মুখ বুজে থাকতে হচ্ছিল। তিনি সেখানে সৌহার্দ্যপূর্ণ ব্যবহার পাঠাচ্ছিলেন ঠিকই, কিন্তু তাকে তারা ভয় পেতেন। শ্রীকৃষ্ণই যে পরমেশ্বর ভগবান, সমস্ত বৈদিক শাস্ত্রের এই সিদ্ধান্তের কথা ডক্টর মিশ্র তার শিষ্যদের জানাতে দিতে চাইতেন না। 8ই নভেম্বর প্রভুপাদ তৎকালীন গৌড়ীয় মঠের অধ্যক্ষ তার গুরু ভ্রাতা তীর্থ মহারাজকে চিঠি লিখলেন। সেই চিঠিতে তিনি তাকে মনে করিয়ে দিলেন যে তাদের পরম আরাধ্য গুরুদেব শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের ঐকান্তিক ইচ্ছা ছিল পাশ্চাত্য জগতে প্রচার কেন্দ্র প্রতিষ্ঠা করার। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সেই উদ্দেশ্য সাধন করার জন্য বেশ কয়েকবার তার সন্ন্যাসী শিষ্যদের ইংল্যান্ড এবং অন্যান্য ইউরোপীয় দেশগুলিতে পাঠিয়েছিলেন, কিন্তু তারা বিশেষ কিছুই করতে পারেননি। সেই চিঠিতে প্রভুপাদ লিখেছিলেন যে সেখানে কয়েকটি মায়াবাদী সম্প্রদায়ের আস্তানা হয়েছে, কিন্তু তারা কাউকেই তেমন আকৃষ্ট করতে পারছে না। কিন্তু রামকৃষ্ণ মিশনের স্বামী নিখিলানন্দের সঙ্গে কথা বলে তিনি জেনেছিলেন যে আমেরিকানদের মনোভাব ভক্তিযোগ অনুশীলন করার অনুকূল হয়েছে। গৌড়ীয় মঠের নেতৃস্থানীয় সন্ন্যাসীরা যদি নিউ ইয়র্কে একটি নতুন শাখা খোলবার কথা বিবেচনা করতেন, তাহলে প্রভুপাদ সেটি পরিচালনা করতে প্রস্তুত ছিলেন। কিন্তু তিনি তাদের জানিয়েছিলেন যে নিজের একটি বাড়ি না থাকলে কোনো মতেই এই শহরে প্রচার কার্য চালানো যাবে না। প্রভুপাদ লিখেছিলেন যে তার গুরু ভ্রাতারা যদি তার সঙ্গে সহযোগিতা করে, তাহলে সমস্ত দেশ জুড়ে বিভিন্ন গৌড়ীয় মঠের কেন্দ্র প্রতিষ্ঠা করা যেতে পারে। তিনি বারবার তাদের জানিয়েছিলেন যে অন্যান্য তথাকথিত ধর্মীয় সংস্থাগুলির কোনো যথার্থ দার্শনিক ভিত্তি নেই, তবু আমেরিকায় তাদের অনেকগুলি বাড়িঘর আছে, কিন্তু গৌড়ীয় মঠের কিছুই নেই। 3 সপ্তাহ পর প্রভুপাদ তীর্থ মহারাজকে লেখা চিঠির জবাব পান। সেই চিঠিতে প্রভুপাদ আমেরিকায় থেকে মহাপ্রভুর বাণী প্রচার করার সম্ভাবনার কথা তাকে জানিয়েছিলেন এবং এই ব্যাপারে গুরুভ্রাতাদের সহানুভূতি ও সাহায্যের প্রয়োজনীয়তার কথাও তিনি উল্লেখ করেছিলেন। তার গুরুভ্রাতারা কিন্তু সম্মিলিতভাবে কাজ করছিলেন না। সমস্ত পৃথিবী জুড়ে মহাপ্রভুর বাণী প্রচার করার পরিবর্তে নেতৃস্থানীয় সন্ন্যাসীরা তাদের নিজেদের আশ্রম সামলাতেই ব্যস্ত ছিলেন। তাই নিউ ইয়র্ক শহরে একটি প্রচার কেন্দ্র প্রতিষ্ঠা করার পরিকল্পনা গুরুত্ব তারা উপলব্ধি করতে পারেননি। তাদের কাছে প্রভুপাদের এই আবেদন একটি স্বতন্ত্র প্রচেষ্টা বলে মনে হয়েছিল। তাদের কাছ থেকে সাহায্য পাওয়ার সম্ভাবনা না থাকলেও তাদের পরম আরাধ্য গুরুদেব শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের ঐকান্তিক ইচ্ছার কথা, পাশ্চাত্য দেশে কৃষ্ণ ভাবনা প্রসারের কথা তাদের মনে করিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু শ্রীল প্রভুপাদ যখন তীর্থ মহারাজের উত্তর পেলেন, তখন দেখলেন যে সেটি তার অনুকূলে নয়। নিউ ইয়র্ক শহরে ভগবানের বাণী প্রচারের প্রচেষ্টা শুরু করতে তার গুরুভাই তাকে স্পষ্ট নিষেধ করেননি, কিন্তু ভদ্রভাবে তিনি তাকে জানিয়ে দিয়েছিলেন যে এই প্রস্তাবে গৌড়ীয় মঠের অর্থ খরচ করা যাবে না। কখনো কখনো প্রভুপাদ একলা ঘুরে বেড়াতেন। তার সেই নিঃসঙ্গ ভ্রমণে বেশ কয়েকজন স্থানীয় লোকের সঙ্গে তার পরিচয় হয়েছিল। তার সেই পরিচিত লোকদের মধ্যে একজন হচ্ছেন তুরস্ক দেশীয় ইহুদি মিস্টার রুবেন। তিনি নিউ ইয়র্ক শহরে পাতাল রেলের কন্ডাক্টরের কাজ করতেন। মিস্টার রুবেনের সঙ্গে প্রভুপাদের পরিচয় হয় একটি পার্কের বেঞ্চে। মিস্টার রুবেন ছিলেন খুব মিশুকে লোক। তিনি সারা পৃথিবী ভ্রমণ করে বেরিয়েছিলেন। সেই পার্কের বেঞ্চিতে বসে ভারতীয় সাধুটির সঙ্গে তার অনেক কথোপকথন হয়। মিস্টার রুবেন, তার সঙ্গে কথা বলে মনে হয়েছিল তিনি যেন জানতেন যে এখানে অনেক অনেক মন্দির গড়ে উঠবে। এখানে অনেক ভগবত ভক্তের দল সমবেত হয়ে ভগবানের আরাধনা করবেন। তিনি বলেছিলেন, আমি দরিদ্র নই, আমার ঐশ্বর্যের অভাব নেই, আমার অনেক মন্দির রয়েছে, অনেক শাস্ত্রগ্রন্থ রয়েছে,
তাদের অস্তিত্ব আছে, সবই এখানে আছে, কিন্তু কালো স্রোত তাদের আড়াল করে রেখেছে। তিনি সবসময় উল্লেখ করতেন আমরা, এবং তার গুরুদেব যিনি তাকে এখানে পাঠিয়েছিলেন তার কথাও বলতেন। তিনি তখন কাউকে চিনতেন না, কিন্তু বলতেন আমি কখনোই একলা নই। তাকে দেখে মনে হতো তিনি একজন মহাত্মা, এলাইজার মতো। তিনি সবসময় একলা চলাফেরা করতেন। আমি জানতাম যে তার কোনো শিষ্য ছিল না। 30শে জানুয়ারি প্রচণ্ড ঝড়ঝঞ্ঝা এবং শিলাবৃষ্টিতে আমেরিকার পূর্ব উপকূল আক্রান্ত হয়েছিল। শহরে 7 ইঞ্চি পরিমাণ বরফ পড়েছিল, আর হাওয়ার বেগ ছিল ঘন্টায় 50 মাইল। তাপবিহীন ঘরের বাসিন্দাদের জন্য নিউ ইয়র্ক শহরের কর্তৃপক্ষ গরম করা ঘর এবং খাওয়ার ব্যবস্থা করেছিলেন। নিউ ইয়র্কে জন এফ কেনেডি এয়ারপোর্ট বন্ধ হয়ে গিয়েছিল। সেই সঙ্গে ট্রেন ও ট্রাক চলাচলও বন্ধ হয়ে গিয়েছিল। তুষারপাতের দরুন 8 দিনের মধ্যে দুবার জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল। তুষারপাতের কারণে জরুরি অবস্থা এবং আন্তর্জাতিক যুদ্ধাবস্থার দরুন নিঃসঙ্গ প্রভুপাদ কিছুই করতে পারলেন না। এগুলিকে তিনি কেবলমাত্র কলিযুগের প্রভাব রূপে দর্শন করলেন। জড়জগতে সবসময় দুঃখ দুর্দশা থাকবে, কিন্তু নিউ ইয়র্ক শহরে রাধাকৃষ্ণের বিগ্রহ প্রতিষ্ঠার জন্য তিনি যদি একটি বাড়ি পেতেন, ভগবানের পক্ষে তো কিছুই অসম্ভব নয়। তাহলে এই কলিযুগের মাঝখানেও সুবর্ণ যুগের প্রকাশ হতে পারত এবং মানুষ পরিত্রাণ পেতে পারত। আমেরিকানরা যদি কৃষ্ণ ভাবনা অবলম্বন করত, তাহলে সমস্ত জগৎ তাদের অনুসরণ করত। শাস্ত্রচক্ষু দ্বারা দর্শন করে প্রভুপাদ সমস্ত ঝড় ঝঞ্ঝাকে তুচ্ছ করে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ প্রতিষ্ঠা করার জন্য যে ক্ষীণ আশার আলো দেখতে পেলেন, তা অনুসরণ করে এগিয়ে চললেন। ম্যানহাটনের রাস্তা দিয়ে অনেক লোকের ভিড়ে হেঁটে চলেছেন। একটি বিদেশি মানুষ, তার ভিসার মেয়াদ প্রায় ফুরিয়ে এসেছে। দূর থেকে তাকে যে এভাবে দেখা, সে কেবল প্রভুপাদের বাইরের রূপ। সেই দিনগুলোতে ভগবানের বাণী প্রচার করার জন্য তিনি কঠোর সংগ্রাম করে যাচ্ছিলেন, কিন্তু তার অপ্রাকৃত চেতনা কখনো ভৌতিক প্রতিবন্ধকের দ্বারা প্রভাবিত হয়নি। তিনি ম্যানহাটনের চেতনায় বিরাজ করছিলেন না, তিনি সর্বক্ষণ ভগবানের চিন্তাতেই মগ্ন ছিলেন। জলদূতে যখন তিনি হৃদরোগে আক্রান্ত হন, তখন যেমন শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করে তার জীবনের অমৃত আহরণ করেছিলেন, তেমনি শ্রীকৃষ্ণের শ্রী পাদপদ্মে সম্পূর্ণরূপে শরণাগত হয়ে তিনি তার বাণী প্রচারের চেষ্টা করেছিলেন। সফল তিনি ইতিপূর্বেই হয়েছিলেন। নিউ ইয়র্ক শহরে রাধাকৃষ্ণের জন্য একটি মন্দির প্রতিষ্ঠা করতে না পারলেও 1965 থেকে 66 সালে নিউ ইয়র্কের প্রচণ্ড শীতে শ্রীকৃষ্ণকে তিনি মনে রেখেছিলেন। তার এই অনন্য ভক্তির কোনো স্বীকৃতি পৃথিবীর মানুষ দিক বা না দিক, তাতে কি আসে যায়। শ্রীকৃষ্ণের শ্রীচরণ পদ্মে ধ্যান না করে, শ্রীকৃষ্ণের গুণকীর্তন না করে, শ্রীকৃষ্ণের গ্রন্থ শ্রীমদ্ ভগবতের অনুবাদের কাজ না করে, শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন না করে এবং শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী ভগবদ্ গীতার উপদেশ প্রদান না করে তার একটি দিনও অতিবাহিত হয়নি। ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্ গীতায় বলেছেন, যে আমাকে সর্বত্র দর্শন করে এবং সব কিছুই আমার মধ্যে দর্শন করে, সে কখনো আমাকে হারায় না, আর আমিও তাকে কখনো ভুলে যাই না। শ্রীকৃষ্ণ তার শুদ্ধ ভক্তদের প্রতিশ্রুতি দিয়েছেন, আমার ভক্তের কখনো বিনাশ হবে না। প্রভুপাদের সেই সম্বন্ধে কোনো সংশয় ছিল না। প্রশ্ন ছিল কেবল একটি, তা হচ্ছে আমেরিকার মানুষেরা কি তাদের মধ্যে যে ভগবানের এক শুদ্ধ ভক্ত আবির্ভূত হয়েছেন সে কথা জানতে পারবে? তারা কি তার উপস্থিতি উপলব্ধি করতে পারবে? তখনকার মতো কিন্তু মনে হয়েছিল যে কেউই তার মাহাত্ম্য উপলব্ধি করতে পারেনি। 15ই ফেব্রুয়ারি প্রভুপাদ ডক্টর মিশ্রের যোগ স্টুডিওর ঘর বদল করে দোতলার নিচে 307 নম্বর ঘরে নেমে এলেন। এই ঘরটিতে তিনি একলাই থাকতেন, কিন্তু ডক্টর মিশ্রের মতে প্রভুপাদ মিশ্র যোগ সোসাইটি থেকে দূরে স্বতন্ত্রভাবে একটি ঘর পাওয়ার জন্যই সেখানে উঠে গিয়েছিলেন। 307 নম্বর ঘরটি বসবাস বা আশ্রম হিসাবে ব্যবহার করার জন্য কিংবা বক্তৃতা দেওয়ার জন্য তৈরি হয়নি। এটি ছিল একটি ছোট সংকীর্ণ অফিস ঘর। সেখানে কোনো আসবাবপত্র বা টেলিফোন ছিল না। দরজায় একটি বড় কাঁচের সার্সি লাগানো ছিল, যা পুরনো অফিসগুলিতে প্রায় দেখা যায়, আর দরজার ঠিক উপরের একটি কাচের ঝিল্লি ছিল। সেই ঘরের মেঝেতে একটি কম্বল বিছিয়ে তার উপর প্রভুপাদ বসতেন। তার সামনে থাকতো একটা টিনের তোরঙ্গ, সেটি তিনি ডেস্ক হিসাবে ব্যবহার করতেন। তিনি মেঝেতেই ঘুমোতেন। সেখানে রান্না করবার বা স্নান করার কোনো বন্দোবস্ত ছিল না, তাই রান্না স্নান করার জন্য প্রতিদিন তাকে হেঁটে
ডক্টর মিশ্রের অ্যাপার্টমেন্টে যেতে হতো। তিনি যখন ডক্টর মিশ্রের যোগাশ্রমের 501 নম্বর ঘরে থাকতেন, তখন ডক্টর মিশ্র তার সমস্ত ব্যয়ভার বহন করতেন। 307 নম্বর ঘরে উঠে আসার পর প্রভুপাদকে তার নিজের খরচা নিজেকেই চালিয়ে নিতে হচ্ছিল। বই বিক্রি করে যে টাকা তিনি পেতেন তা দিয়ে তার দৈনন্দিন প্রয়োজনগুলো মেটাতে হতো এবং প্রতি মাসে $72 করে ঘর ভাড়া দিতে হতো। তিনি দেখলেন যে ওয়েস্ট অ্যান্ড সুপারেটের দোকানগুলিতে একটুখানি লঙ্কার গুঁড়োর দাম 25 সেন্ট, যা ভারতের থেকে 10 গুণ বেশি। তার নির্দিষ্ট কোনো আয় ছিল না, কিন্তু খরচ ক্রমে বেড়েই চলছিল আর শারীরিক সুখ স্বাচ্ছন্দ্য অনেক কমে গিয়েছিল। তাহলেও অন্তরে তিনি সর্বদা উৎফুল্ল ছিলেন, কারণ এখন তার নিজের একটি আস্তানা হয়েছে এবং তিনি স্বাধীনভাবে তার প্রচারের কাজ চালাবার সুযোগ পাচ্ছিলেন। জয় জয় শ্রীল প্রভুপাদ কি জয়। অংশটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পাওয়ার জন্য। কমেন্টে লিখবেন হরে কৃষ্ণ হরি বল। ধন্যবাদ।